নববধূ নিয়ে সজল ঘরে প্রবেশ করতেই তার ছোট বোন তাদেরকে আটকে বলল, দাদা দাঁড়া দাঁড়া, আগে বৌদিকে তো বরণ করতে হবে। সজল হাসি মুখে বলল, আচ্ছা কর। সজলের বোন বরণ ডালা নিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছিল। এমন সময় সজলের মা ছুটে এসে চেঁচিয়ে বলে উঠল, এসব কি চলছে? আমার ঘরটাকে কি রঙ্গমঞ্চ পেয়েছিস নাকি? বোন করুণ ভাবে বলল, কি বলছো না বলছো এসব? নতুন বউকে বরণ করে নিব না? মা আবার রেগে বলল, এসব বরণ ফরণ আমার এখানে চলবে না। এই তোর বউকে নিয়ে ভিতরে যা। মার ধমক খেয়ে সবাই ভেতরে চলে গেল। বধূর সাজে 15 বছরের ছোট্ট বালিকাটি বাসর ঘরে বসে আছে, মাথায় মুকুট। ভয়ে সে নড়াচড়া করার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কি হবে একটু পর? কারণ তার বয়স খুব কম। সে জেনেছে তার বরের বয়স নাকি 31। কিছুক্ষণ পর বরের বেশে সজল রুমে প্রবেশ করলো। সেই রুমের দরজা খুলতেই দেখলো মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সজল বাসর ঘরে প্রবেশ করলো। সজলের হাতে একটা ব্যাগ। সজল হাতের ব্যাগটা পূজার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আর কতক্ষণই বা এই মোটা শাড়িটা পরে থাকবে? যাও চেঞ্জ করে নাও এবার। এই কথা বলে সে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হবার জন্য। সজল ওয়াশরুমে চলে যাবার পর পূজা আস্তে আস্তে কম্পিত হস্তে ব্যাগটা খুলে নিয়ে দেখে সেখানে একটা সুতির 3 পিস, সাথে একটা প্লাজো এবং তার সাথে একটা প্যাকেট খুলে দেখে যে একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল পূজা। মাথায় কিছুই আসছে না তার। আচ্ছা, লোকটা বুঝলো কি করে যে পূজার পিরিয়ড হয়েছে? তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সজল বাবু ফ্রেশ হয়ে বাহিরে আসলো। পূজার দিকে তাকিয়ে তাকে বলল, কি ব্যাপার, তুমি এখনো মোটা কাপড় পরেই বসে আছো? তাড়াতাড়ি ওয়াশরুমে ঢোকো। পূজা ওর দিকে লাজুক নয়নে তাকালো। সজল কিছুটা শাসনের স্বরে বলল, আরে যাও। পূজা ধীরে সুস্থে খাট থেকে নেমে ওয়াশরুমের দিকে গেল। সজলও খাটের কোনায় বসে ফোন টিপতে লাগলো। কিছুক্ষণ পর পূজার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তার পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনি বুঝলেন কি করে যে আমার ওটা লাগবে? সজল একটা মুচকি হাসি দিয়ে বলল, বসো। পূজা আস্তে আস্তে করে তার পাশে বসলো। এবার সজল বলতে লাগলো, আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম, পণ্ডিত মশাই যাওয়ার পর তোমাকে যখন আমার পাশে বসানো হয়েছিল, আমি তখনই তোমার অস্থিরতা দেখেই বুঝতে পেরেছিলাম। ও বাট অস্থিরতার তো অন্য কারণও থাকতে পারে, তাই না? থাকতে পারে, কিন্তু বারবার পেটে হাত দেওয়ার কারণ তো আর অন্য কিছু হতে পারে না। সজলের কথা শুনে পূজা তো পুরাই অবাক। সে মনে মনে ভাবতে থাকে, লোকটা তার এত কিছু খেয়াল করলো অথচ সে বুঝতেও পারেনি। পূজাকে চুপচাপ থাকতে দেখে সজল এবার মুখ খুলল। সে বলল, ভয় পাবার কিছু নেই, তুমি আমার স্ত্রী। সব থেকে বড় কথা হলো, কারো ভালো স্বামী হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয়। ঈর্ষাদ হেসে বলল, যদিও তোমার বয়স আর আমার বয়সের মধ্যে অনেক পার্থক্য, কি বন্ধু ভাবা যাবে? পূজা মুচকি হেসে হাসুচোখ মাথা দোলালো। সজল এবার হাসি মুখে বলল, গুড, এখন থেকে তুমি আমার কাছে তোমার সবকিছু শেয়ার করতে পারো, কোনো সমস্যা হবে না। পূজা সজলের কথা শুনে খুশি হলো এবং তার মনের ভয়টা অনেকটা কেটে গেল। নীরবতা ভেঙে সজল প্রশ্ন করল, নাম কি তোমার? মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আগে আমার নাম পূজা। সজল বুঝতে পারলো পূজা ওকে কিছুটা ভয় পাচ্ছে, তাই সে পূজার ভয় দূর করার জন্য বলল, মাথায় এখনো মুকুটটা পরে আছো কেন? পূজা ঈর্ষাদ হেসে মুকুটটা মাথা থেকে খুলে পাশে রাখলো। সজল বুঝতে পারলো পূজা এখনো তাকে ভয় পাচ্ছে, তাই সে মুচকি হেসে বলল, ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না, তুমি নির্দ্বিধায় ঘুমিয়ে পড়তে পারো। পূজা যেন নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে পেল। সজল তাকে বলল, এই রাতটা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা রাত। এই রাতটা কিন্তু আমরা স্পেশাল করে রাখতে পারি। আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, সাথে তারাও জ্বলছে। চলো আমরা ছাদে গিয়ে গল্প করি। পূজা মনে মনে খুশি হলো। আগে চলুন। তারা দুজন বাসর ঘর থেকে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। দুজনে ছাদের এক পাশে গিয়ে দাঁড়ালো। সজল পূজাকে বলল, আজ আকাশ ও চাঁদটাকে যতটা সুন্দর লাগছে, তার চেয়েও বেশি সুন্দর লাগছে তোমাকে। ঠিক যেন আমার স্বপ্ন পরি, যাকে আমি চেয়েছিলাম তাকেই আমি পেয়েছি। তোমার রেশমি কালো চুলগুলো যদি খুলে দিতে তাহলে আরো ভালো লাগতো। সজলের মুখে এমন কথা শুনে পূজা লজ্জা পেলেও খুশিতে মনটা ভরে উঠেছে। সে চুল খুলতে মাথায় হাত দিতেই সজল হঠাৎ বলে উঠল, না না থাক, তোমাকে এভাবেই সুন্দর লাগছে। আজ থেকে তোমার আমার নতুন জীবন শুরু। এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে, আর আজ থেকে তুমি এ বাড়ির লক্ষ্মী, একজনের স্ত্রী। আজ থেকে তোমার জীবন কাঠামো অন্যরকম ভাবে শুরু করতে হবে। তোমার হাতে তুলে দেওয়া হলো একটা সংসারের চাবিকাঠি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব। পূজা, তুমি ভয় পেও না। এই সংসার যুদ্ধে তুমি একা নয়, আমি তোমার সহযোদ্ধা। আমরা দুজনে মিলে করে তুলবো একটি সুন্দর সুখী পরিবার। পূজা, এবারই সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে, ছোট বড় সবার সাথে। বিশেষ করে আমার মা বাবা বোনের সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন সম্পর্ক গড়ে তুলবে যাতে সবাই তোমাকে এবাড়ির বউ মনে না করে, এবাড়ির মেয়ে মনে করে। তোমার ভালোবাসার মায়াজাল দিয়ে ধরে রাখবে সবাইকে। দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে। আমরা শুধুই ভালো স্বামী স্ত্রী হব না, আমরা খুব ভালো বন্ধু হব। সুখে দুঃখে দুজনে মিলেমিশে রব এক হয়ে। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতে পারে, তাই বলে আমরা
আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে যাব না, বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। অল্প রাগ, হালকা অভিমান, মাঝে মাঝে একটু ঝগড়া, অটুট বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসায় ভরপুর থাকবে আমাদের জীবন। আপনি আমার উপর বিশ্বাস রাখবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সুখে দুঃখে বুকে আগলে রাখবেন। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার। নিজের মনের মতো সাজিয়ে আপন করে নিব এই সংসারকে। আমাদের ভালোবাসায় সৃষ্টিকর্তার কৃপায় সব সময় সুখী রাখার চেষ্টা করব সবাইকে। সজল ভালোবাসায় আগলে নিল তার স্ত্রীকে। ঠিক এমন সময় সজল তার মায়ের ডাক শুনতে পেল। সজল! তারা দুজন হক চুকিয়ে উঠল। মা তাদের কাছে এসে বলল, এই কনকনে শীতের রাতে ছাদে কি করছিস? নববধূ ভয়ে জড়সড় হয়ে সজলের পেছনে গিয়ে লুকালো। মা ধমকের স্বরে পূজাকে বলল, এই মেয়ে, এতটুকু মেয়ে এত গা ঘেঁষা স্বভাব কেন? এদিকে আমার কাছে এসো। এই বলে তার নিজের কাছে মেয়েটাকে টেনে নিল। তারপর সজলকে বলল, তাড়াতাড়ি নিচে যা, আজকে খুব বেশি শীত পড়েছে। মাথায় কুয়াশা প্রবেশ করলে এক সপ্তাহের আগেই জ্বর আর সারবে না। এই মেয়ে, চলো আমার সাথে। এই বলে পূজাকে নিয়ে তিনি রওনা দিলেন। সজল অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের পানে। অবশেষে সে আর কি করবে, সেও রওনা দিল। সজল তার বেডরুমে প্রবেশ করে তার চোখ তো ছানা বড়া। এ কি, তার বউ কই? সে তড়িঘড়ি করে রুমের বাইরে এসে ডাকতে লাগলো গীতা গীতা বলে। তার ছোট বোন গীতা ছুটে এলো তার কাছে। কি হয়েছে দাদা, তোর বৌদি কোথায় রে? কেন, তোর রুমে নেই? না। কি বলছিস, বাসর রাতেই বউ দাও? মস্করা করিস না তো, মায়ের রুমে দেখ। গীতা ছুটে তার মায়ের রুমে গেল। দরজার ফাঁক দিয়ে দেখতে পেল তার মা নববধূকে সংসার সম্পর্কে ব্রিফ দিচ্ছে। গীতা পুনরায় ছুটে আসলো ভাইয়ের কাছে। দাদা, তুই ঠিকই বলেছিস, বৌদি তো মায়ের রুমে। এখন তোর কি হবে রে দাদা? বেশি পাকনামো করিস না, যা তোর রুমে যা। এই বলে সজল মন খারাপ করে তার রুমে চলে আসলো। গীতাও মুচকি হেসে তার নিজের কামরায় চলে গেল। সজল তার বেডরুমে প্রবেশ করে রাগে, ক্রোধে, ঘৃণায় তার বাসর ঘর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। সকালবেলা সজল তার ব্যাগ কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। পেছন থেকে তার মা এসে ডাক দিল। সজল থমকে দাঁড়ালো। মা জিজ্ঞেস করলো, কি ব্যাপার সজল? কাউকে কিছু না বলে এই সাত সকালে তুই কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি মা। তার মানে? কোথায় যাচ্ছিস? তুমি জানো না কোথায় যাচ্ছি? কিন্তু তুই তো বলেছিলি 10 দিনের ছুটি নিয়েছিলাম, কিন্তু এখন আর সেই ছুটির প্রয়োজন নেই। গীতা এসে তার মায়ের পাশে দাঁড়িয়ে মাকে হাসি মুখে বলল, তুমি বুঝতে পারছো না মা, তোমার ছেলে তার বউয়ের কাছ থেকে বিচ্ছেদের কারণেই ঘর থেকে চলে যাচ্ছে। বিচ্ছেদ মানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে বুঝলে না মা, তুমি তো তাদের বাসর রাতেই তার বউকে তার কাছ থেকে কেড়ে নিয়েছো। এবার মা ঘটনাটি বুঝতে পারলো। তারপর হাসি মুখে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবারে, তোরা আমাকে ভুল বুঝিস না, আমি তো তোদের ভালোর জন্যই এমনটা করেছি। সজল জিজ্ঞাসু দৃষ্টিতে মার দিকে তাকিয়ে রইল। গীতা জানতে চাইল, কেমন ভালো মা? মা বলতে লাগলেন, আমি জানতে পেরেছি আমাদের বৌমার বয়স তার পরিবার থেকে লুকিয়েছে। তার মানে তারা কম বয়স বলেছে। বৌমা সবেমাত্র 17 বছর পার করলো। এখন এই বয়সে যদি তারা স্বামী স্ত্রীর মতো সংসার করে, তাহলে তো বৌমার ক্ষতি হবে। তাই আমি চাইলাম তাদের দুজনকে একটা বছর অন্তত আলাদা রাখতে। এখন তো দেখছি হিতে বিপরীত হয়ে গেল। সজল তার ভুল বুঝতে পারলো। তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আই এম সরি, আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তবে মা, একটা কথা মনে রেখো, আমিও কিন্তু তোমার সচেতন ছেলে, আমি সব বুঝি। এমনিতেও আমি তোমার বৌমাকে গীতার রুমে পাঠিয়ে দিতাম। এবার গীতা তার ভাবিকে জড়িয়ে ধরে হাসি মুখে বলল, ভালোই হলো, আমার একজন সঙ্গী হলো। আমরা দু বোন সারা রাত গল্প করব। সকালবেলা নাস্তা তৈরি করে মা আমাদের ডাক দেবে, তারপর ঘুম থেকে উঠে আয়েশ করে নাস্তা খাবো। সজল তার বোনের কানমলা দিয়ে বলল, তা হবে না, এখন থেকে তুমি তোমার বৌদির সাথে রান্নাঘরে যাবে এবং সংসারের সব কাজকর্ম দুজনে ভাগাভাগি করে করবে, আর আমার মা আরাম করবে। এভাবেই হাসি খুশিতে আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়। দর্শক, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।